একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, তোমরা জানো আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন এই অধ্যায়ের উপর আলোচনা করছিলাম এবং আমরা এই অধ্যায়ের বেশ কিছু থিওরিও পড়েছি এবং বেশ কিছু সমস্যার সমাধান করেছি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে এই অধ্যায়ে কিন্তু আরও কিছু থিওরি বাকি রয়ে গেছে এবং আমরা সেগুলো যখন অধ্যায়ের বিভিন্ন প্রবলেম আলোচনা করব সেই সাথে সাথে আমরা তখন এই অধ্যায়ের বাকি থিওরিগুলো দেখে নেব। তো আজকেও আমরা বেশ কিছু থিওরি নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আমরা এই অধ্যায়ে যে বাকি বিভিন্ন প্রবলেম আছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরুতেই আমরা স্লাইডটা ওপেন করি। শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতোই আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি এইচ.এম. আশিক মাহমুদ, লেকচারার অ্যাকাউন্টিং, ঢাকা কলেজ। আজকে আমার এই ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। বিষয় ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা। অধ্যায়ের নাম দীর্ঘমেয়াদী অর্থায়ন এবং এটি আমার এই অধ্যায়ের উপর পঞ্চম ক্লাস। বন্ধুরা, আমরা আজকে দেখব মেয়াদ পূর্তিতে বন্ডের উপার্জন হার। তোমরা জানো বন্ড হচ্ছে এক ধরনের ঋণপত্র বা ঋণের দলিল। তো বন্ড যখন আমরা ক্রয় করি তখন বন্ড যারা ক্রয় করে তারা একটি নির্দিষ্ট হারে ইন্টারেস্ট পায় এবং এটি হচ্ছে যারা বন্ডের গ্রাহক সেটি তাদের হচ্ছে এটি প্রফিট। তো বন্ডের মেয়াদ পূর্তিতে উপার্জন হার হচ্ছে কেউ যদি অনেকেই কিন্তু বন্ডটা হয়তো 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি। কেউ যখন বন্ডটা ক্রয় করে সে কিন্তু 5 বছর ধরে রাখতে নাও পারে। সে কিন্তু তোমরা জানো যে আর্থিক বাজারে এগুলো ক্রয় বিক্রয় করা যায়। তুমি কোনো একটি বন্ড ক্রয় করলে কোম্পানি তোমার কাছ থেকে আবার নির্দিষ্ট মেয়াদ পরে কিনে নেবে, কিন্তু তুমি কিন্তু সেটি আর্থিক বাজারে বিক্রি করে ফেলতে পারো। কিন্তু কেউ যদি এই বন্ডটি তোমার বন্ডে যে মেয়াদ আছে সম্পূর্ণ সময় ধরে রাখে তাহলে যে ইনকাম প্রফিট হবে অথবা আয় হবে সেটিকে আমরা বলি মেয়াদ পূর্তিতে উপার্জন হার, বন্ডের উপার্জন হার, অর্থাৎ কত পার্সেন্ট উপার্জন অথবা আয় করা গেল। তো চলো আমরা বন্ড মেয়াদ পূর্তিতে উপার্জন হার বা এটিকে বলা হয় ইল্ড টু ম্যাচুরিটি এবং এটিকে সংক্ষেপে লেখা হয় ওয়াইটিএম, যার মানে হচ্ছে ইল্ড টু ম্যাচুরিটি। এটি কিন্তু তোমাদের পরীক্ষায় অঙ্কেও থাকে যে দেখা যাচ্ছে যে কোনো একটি সমস্যা দিয়ে বলবে ওয়াইটিএম নির্ণয় করো, অর্থাৎ তখন তোমাকে বুঝতে হবে যে মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হারটা তোমাকে নির্ণয় করতে হবে। বিনিয়োগকারীগণ বাজার মূল্যে বন্ড ক্রয় করে নির্দিষ্ট হারে আয় প্রত্যাশা করেন। সুতরাং কোনো বিনিয়োগকারী সুনির্দিষ্ট মূল্যে বন্ড ক্রয় করে মেয়াদ পূর্তি পর্যন্ত মালিকানা সংরক্ষণ করে যে হারে আয় পায় তাকে মেয়াদ পূর্তিতে আয়ের হার বলা হয়। এটা হচ্ছে তোমাদের বইয়ের ভাষা। আমি যেটি তোমাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিলাম। তুমি যদি একটি বন্ড ক্রয় করো এবং মেয়াদ পূর্তি পর্যন্ত ধরে রাখো তাহলে যেই হারে তোমার আয় হবে সেটি হচ্ছে মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার, অথবা ইংরেজিতে বলতে গেলে ইল্ড টু ম্যাচুরিটি। আমরা এই ইল্ড টু ম্যাচুরিটি অথবা মেয়াদ পূর্তিতে আয়ের হার কিভাবে নির্ণয় করব সেজন্য গাণিতিক সূত্র তোমাদেরকে দেখাচ্ছি। মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার নির্ণয় সূত্র দেখো, ইল্ড টু ম্যাচুরিটি ইজ ইকুয়াল টু, এখানে আছে ইন্টারেস্ট প্লাস আরভি মাইনাস এসভি ভাগ এন, ভাগ দিব আমরা আরভি প্লাস এসভি ভাগ 2 ইন্টু 100।
বন্ধুরা ওয়াইটিএম কিন্তু দেখো আমরা যেহেতু 100 দিয়ে গুণ দিচ্ছি সবসময় পার্সেন্টে বের হবে, এবং তোমরা জানো যে এখানে বলা হচ্ছে যে মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয় করো, এবং সূত্রটাকে বলা হয়েছে যে মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার নির্ণয়ের সূত্র। যেহেতু হার নির্ণয়ের সূত্র, আমরা সবসময় অ্যান্সারটা আমাদের পার্সেন্টেজে বের হবে। এখন বন্ধুরা চলো যে ওয়াইটিএম যে সূত্রটা আমরা দেখছি এটি আসলে কি, এর বিভিন্ন যেই আমাদের সংকেতগুলো দেওয়া আছে তার মানেগুলো আমরা জানার চেষ্টা করি। ওয়াইটিএম আমি আগেই বলেছি, ওয়াইটিএম হচ্ছে ইল টু ম্যাচুরিটি বা মেয়াদ পূর্তিতে আয়ের হার। এরপর আমরা দেখছি যে আর ভি, এটা হচ্ছে রিডেমশন ভ্যালু বা পরিশোধ্য মূল্য বা মেয়াদ পূর্তির মূল্য, অর্থাৎ মেয়াদ পূর্তিতে তোমাকে কত টাকা মূল্য পরিশোধ করা হবে। বন্ধুরা সাধারণত দেখা যায় যে যেটা মেয়াদ পূর্তিতে যে ফেস ভ্যালু থাকে সেই টাকাটাই আসলে পরিশোধ করা হয়, কিন্তু বন্ডে যদি উল্লেখ করা হয় যে মেয়াদ পূর্তিতে নির্দিষ্ট হারে টাকা পরিশোধ করা হবে, তাহলে যেটি উল্লেখ থাকে সেটি পরিশোধ করা হয়। তোমরা জানো বন্ড ইনডেঞ্চার কি, আমরা সেগুলো থিওরিটিক্যাল ক্লাসে আলোচনা করেছিলাম, এবং এই বন্ড ইনডেঞ্চারে কিন্তু ডিটেলস লেখা থাকে যে মেয়াদ পূর্তিতে কত টাকা পরিশোধ করা হবে। ধরো কোনো একটি ফেস ভ্যালু যদি 100 টাকা হয়, তাহলে সাধারণত মেয়াদ পূর্তিতে এই 100 টাকা পরিশোধ করা হয়। তবে যদি উল্লেখ থাকে যে 110 বা তার চেয়ে বেশি টাকা পরিশোধ করা হবে, তাহলে মেয়াদ পূর্তিতে সেটি কিন্তু পরিশোধ করা হয় রিডেমশন ভ্যালু, এবং এটি তোমাদের কিন্তু যে আমরা যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব সেখানে কিন্তু উল্লেখ থাকবে। দেখো এসবি হচ্ছে সেলস ভ্যালু বা বিক্রয় মূল্য, এন হচ্ছে ইয়ার্স টু ম্যাচুরিটি বা মেয়াদকাল, এবং আই হচ্ছে টোটাল অ্যানুয়াল ইন্টারেস্ট বা বার্ষিক মোট সুদের পরিমাণ। তো বন্ধুরা চলো আমরা একটি গাণিতিক সমস্যা দেখি এবং এটি সমাধানের চেষ্টা করি। দেখো এখানে একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে যে বেক্সিমকো ফার্মার 10 বছর মেয়াদী শূন্য কুপন বন্ডের অভিহিত মূল্য 1000 টাকা, যা বর্তমানে 1080 টাকায় বিক্রি হচ্ছে। প্রত্যাশিত আয়ের হার 10% হলে মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার নির্ণয় করো। আচ্ছা, এখানে আমরা যে সমস্যাটা দেওয়া আছে সেটি আসলে আমরা একটু ডিটেলস জানার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। আমরা কোনো একটি গাণিতিক সমস্যার সমাধান করার আগে আমরা চেষ্টা করব যে আসলে গাণিতিক সমস্যায় কি বলা হয়েছে সেটি আসলে আগে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করা অনেক ইজি হয়ে যাবে। দেখো বেক্সিমকো ফার্মার 10 বছর মেয়াদী শূন্য কুপন বন্ড, অর্থাৎ দেখো এখানে জিরো কুপন বন্ড আমি আগে বলেছিলাম যে বন্ডে আসলে কোনো প্রকার ইন্টারেস্ট প্রদান করা হয় না। এখন এই বন্ডে হচ্ছে কোনো প্রকার ইন্টারেস্ট প্রদান করা হবে না, এবং সময় দেওয়া আছে প্রথমেই 10 বছর মেয়াদী, এবং ফেস ভ্যালু বা অভিহিত মূল্য হচ্ছে 1000 টাকা, যা বর্তমানে 1080 টাকায় বিক্রি হচ্ছে। এখন 1080 টাকায় বিক্রি হচ্ছে মানে যেমন ধরো এটি হচ্ছে আর্থিক বাজারে কোম্পানি 1000 টাকায় অথবা তার চেয়ে কম মূল্যে বিক্রি করেছে, ফেস ভ্যালু 1000 টাকা। আর তোমরা তো জানো যে জিরো কুপন বন্ড সাধারণত কোম্পানি অবহারে বিক্রি করে থাকে। 1000 টাকা হয়তো কোম্পানি 800 টাকা অথবা 850 টাকা অথবা 900 টাকাও বিক্রি করতে পারে, কিন্তু বর্তমানে বাজারে 1080 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ জিরো কুপন বন্ডও কিন্তু বেশি টাকায় বিক্রি হতে পারে। তোমাদেরকে আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে আমি এক সময় একটি ইসলামী ব্যাংকের বন্ড কিনেছিলাম ছাত্র অবস্থায়। 1000 টাকার বন্ডটি সম্ভবত আমার কাছে 850 টাকা বা 800 টাকায় বিক্রি করা হয়েছিল, এবং মার্কেটে কিন্তু সেটি 1300 টাকায় আমি বিক্রি করেছিলাম। ঠিক এখানে দেখো যে আমাদের বন্ডটি কিন্তু জিরো কুপন বন্ড, ফেস ভ্যালু 1000 টাকা, কিন্তু বাজারে কিন্তু সেটি বিক্রি হচ্ছে 1080 টাকায়। অর্থাৎ অনেকেই হয়তো ভাবতে পারো যে জিরো কুপন বন্ড কিনলে কী লাভ। দেখো জিরো কুপন বন্ড কিনলে কিন্তু তুমি কম দামে কিনতে পারছো, এবং কিছুদিন পরে বাজারে যদি তোমার কোম্পানি ভালো হয় তাহলে কিন্তু কোম্পানি যেই দামে কিনে নেবে তার চেয়ে বেশি দামে তুমি বিক্রি করতে পারছো। আচ্ছা, আমরা চলো প্রবলেমটায় যাই। যে দেখো যা বর্তমানে 1080 টাকায় বিক্রি হচ্ছে, প্রত্যাশিত আয়ের হার 10% হলে। প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 10%, মানে হচ্ছে এটি কিন্তু বন্ডের তোমাকে ইন্টারেস্ট দিবে না, অর্থাৎ এই বন্ড কিনলে কিন্তু তুমি 10% হারে ইন্টারেস্ট পাবে না। বন্ড কিন্তু এখানে জিরো কুপন বন্ড কোনো প্রকার ইন্টারেস্ট দিবে না। তাহলে প্রত্যাশিত আয়ের হার হচ্ছে তোমাকে অন্য কোথাও বিনিয়োগ করার সুযোগ ছিল, যেখানে কিনা
যে সুযোগটা তুমি ত্যাগ করে এসেছো, অথবা সুযোগ ব্যয় বলতে পারো। অর্থাৎ তুমি চাচ্ছ যে এটাতে আসলে মিনিমাম 10% ইনকাম করা অথবা প্রফিট করা দরকার। তাহলে প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 10% হলে মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার নির্ণয় করো। খুব সোজা অঙ্ক। আমরা যে সূত্রটা একটু আগে দেখেছি সেখানে যদি আমরা এটি অ্যাপ্লাই করি তাহলে খুব সহজে কিন্তু আমরা করে ফেলতে পারবো। আমার মনে হয় যে আমার অনেক ছাত্ররাই সেটি করে ফেলছে অথবা প্রায় কাছাকাছি চলে গেছে। তো চলো বন্ধুরা আমরা দেখি আসলে কিভাবে এটি সমাধান করা যায়। বন্ডটির মূল্য আমরা নির্ণয় করব। আমাদের এখানে দেখা আছে আরবি বা পরিশোধ্য মূল্য বা রিডিমেবল ভ্যালু হচ্ছে 1000 টাকা এবং এসভি হচ্ছে সেলস ভ্যালু 1080 টাকা। অর্থাৎ মার্কেটে তোমার বন্ডটা হচ্ছে ফেস ভ্যালু, অনেক সময় কিন্তু ফেস ভ্যালু আরবি এক সমানই হয়, আবার এটা কিন্তু বেশিও হতে পারে। তখন কিন্তু তোমাকে বলে দিবে যে কোম্পানি তোমাকে 1000 টাকার ফেস ভ্যালু সেটি 1010 টাকা, 1050 টাকা, 1100 টাকা কিনে নেবে। কিন্তু আমাকে এখানে যেহেতু কোনো কিছু বলে দেওয়া নাই, তাহলে যেহেতু কোনো কিছু বলে দেওয়া নাই তাহলে বুঝতে হবে কোম্পানি এই 1000 টাকায় কিনে নেবে। অর্থাৎ পরিশোধ্য মূল্য বা আরবি হচ্ছে 1000 টাকা এবং মার্কেটে এটি বিক্রি হচ্ছে 1080 টাকা। সময় দেওয়া আছে আমাদের 10 বছর এবং ইন্টারেস্ট হচ্ছে আমাদের প্রত্যাশিত আয়ের হার। তাহলে 1000 টাকা 10% হচ্ছে 100 টাকা। তাহলে আমরা এটি মেয়াদ পূর্তিতে আয়ের হার বা ইল্ড টু ম্যাচুরিটি আমরা নির্ণয় করব। অর্থাৎ তুমি যদি 10 বছর ধরে রাখো তাহলে কত হারে আয় হবে। দেখো বন্ধুরা, আমি যে সূত্রটি দেখিয়েছিলাম YTM ইকুয়াল টু ইন্টারেস্ট প্লাস আরভি মাইনাস এসভি ভাগ এন এবং আরভি প্লাস এসভি ভাগ 2 ইন্টু 100। এখন এখানে আমরা আমাদের এই সূত্রের মানগুলো বসিয়ে দেই। YTM ইকুয়াল টু আমাদের দেখো ইন্টারেস্ট 100 এবং পরিশোধ্য মূল্য হচ্ছে 1000 টাকা এবং মার্কেটে বিক্রি হচ্ছে 1080 টাকা, আমরা বসিয়ে দিলাম। সময় আছে 10 বছর এবং ভাগ আকারে লিখলাম 1000 প্লাস 1080 ভাগ 2 ইন্টু 100। এখন যদি ক্যালকুলেশন করো তাহলে থার্ড লাইনে কিন্তু খুব বেশি ক্যালকুলেশন করা হয়নি, 1000 থেকে 1080 টাকা বিয়োগ দেওয়া হয়েছে। তাহলে আমাদের থাকে -80, একে আমরা 10 দিয়ে ভাগ দেব এবং দেখো নিচে 1000 এবং 1080 যোগ করে 2080 লেখা হয়েছে। এখন আমরা দেখো এই যে এখানে মাইনাস হলো কীভাবে তোমরা জানো, খুব সহজ ক্যালকুলেশন। প্লাসে মাইনাসে যদি গুণ হয় তাহলে মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে একটু ভুল হয়ে গেছে, 8 লেখা হয়েছে, এটা 80 না, দুঃখিত, ঠিকই আছে। আমরা 80কে 10 দিয়ে ভাগ দিলে এখানে 8 হচ্ছে। তাহলে 100 মাইনাস 8 ভাগ হচ্ছে 2080 ভাগ 2 ইন্টু 100। পরের লাইনে চলো আমরা যাই। তাহলে ইল্ড টু ম্যাচুরিটি এখানে আমরা ভাগ করলে হচ্ছে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে 1040 ইন্টু, আচ্ছা আমি আগে একটু দেখে নিই আমাদের ক্যালকুলেশনটা কোনো ভুল হলো কিনা। 2080কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে আমাদের 1040, ঠিক আছে। এর পরের লাইনে চলো। তাহলে 100 থেকে 8 বিয়োগ দিলে 92 এবং ভাগ 1040 ইন্টু 100, ক্যালকুলেশনগুলো আমরা পাচ্ছি 8.85%। অর্থাৎ আমরা যদি কেউ যদি এই জিরো কুপন বন্ডটি তার নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ 10 বছর পর্যন্ত যদি সে এটি হোল্ড করে তাহলে তার এই 10 বছরে আয়ের হার হবে 8.85%। বন্ধুরা, আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব তলবযোগ্য বা ফেরতযোগ্য বন্ড কি। বন্ধুরা, কোম্পানি সাধারণত যখন তাদের দীর্ঘমেয়াদী অর্থায়নের দরকার হয় তখন তারা ঋণপত্র বিক্রি করে, তার মাধ্যমে অর্থ সংগ্রহ করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ঋণপত্র বিক্রি করার পর তোমরা জানো যে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার নির্ধারণ করে দেয়। তো অনেক সময় দেখা যায় যে কোনো একটি প্রতিষ্ঠান তারা ঋণপত্র বিক্রি করলো 10% হারে, ইন্টারেস্ট হারে। তো তখন দেখা গেল যে ধরো ঋণপত্রের মেয়াদ 10 বছর। তো এমনও হতে পারে যে তারা 10% হারে 10% সুদে ঋণপত্র বিক্রি করলো, কিন্তু
কোনো একটি কারণে পরে দেখা যাচ্ছে যে অন্য কোথাও থেকে অর্থ সংস্থান করলে 7% অথবা 8% হারে তারা তারা ঋণ সংগ্রহ অথবা অর্থ সংগ্রহ করতে পারছে। এক্ষেত্রে কিন্তু যারা হচ্ছে ঋণপত্র ইস্যু করে অর্থাৎ ঋণ গ্রহণ করে তাদের ক্ষেত্রে একটি লস হয়ে যায়। যেমন ধরো কোনো একটি প্রতিষ্ঠান 10% হারে ঋণপত্র বিক্রি করলো, তার 10 বছর মেয়াদি, তার 2 বছর পরে দেখা গেল যে মার্কেটে 7% হারে অথবা অন্য কোথাও থেকে 7% হারে অর্থায়ন করা যায় অথবা অর্থ সংগ্রহ করা যায়। এই সকল ক্ষেত্র মোকাবেলা করার জন্য অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠান তলবযোগ্য বন্ড বা ফেরতযোগ্য বন্ড ইস্যু করে। এক্ষেত্রে কি হয়, যখন দেখা যাচ্ছে যে তোমার মার্কেটে অথবা অন্য কোথাও সুদের হার কমে গেছে, তখন তারা এই নির্দিষ্ট মেয়াদের আগেই তাদের বন্ডটি তলব করে এবং কিনে নেয় এবং পরে অন্য কোথাও থেকে তারা সেটি আবার অর্থায়ন করে অথবা অর্থ সংগ্রহ করে। আবার এমন হতে পারে যে কোনো একটি কোম্পানি দীর্ঘমেয়াদে অর্থ সংগ্রহ করলো, কিন্তু নির্দিষ্ট সময় পরে তাদের আসলে আর এই ঋণের দরকার হচ্ছে না, ঋণের অর্থের দরকার হচ্ছে না, তাদের নিজস্ব অনেক অর্থ আছে অথবা কোম্পানি অনেক প্রফিট করলো, তাদের নিজস্ব লিকুইড মানি আছে, সুতরাং অন্যের কাছ থেকে টাকা নিয়ে তার ইন্টারেস্ট দেওয়ার দরকার নেই, কারণ ঋণ কিন্তু একটা বোঝা এবং খরচ তোমরা জানো। তো সেক্ষেত্রে কোম্পানি তার ঋণপত্রটা তলব করতে পারে, আবার সে কিনে নিতে পারে, সেক্ষেত্রে তার সুবিধা হচ্ছে তার কিন্তু আর ইন্টারেস্ট দিতে হচ্ছে না। আবার অনেক কোম্পানি তোমার ব্যবসা গুটিয়ে নিতে পারে। এই সকল বিভিন্ন ক্ষেত্রে কোম্পানি একটি সুযোগ, অনেক কোম্পানি একটি সুযোগ রাখতে পারে যে বন্ডটি আবার যে কোনো সময় তলব করা হতে পারে। তো এই যে নির্দিষ্ট সময়ের পূর্বেই যদি কোনো বন্ড তলব করা যায় তাকে বলা হয় তলবযোগ্য বন্ড বা ফেরতযোগ্য বন্ড। তো এই ক্ষেত্রে হয় কি, যে এই ক্ষেত্রে কোম্পানি লাভবান হয় এবং যারা ঋণ গ্রহীতা অর্থাৎ যারা ঋণ প্রদান করেছিল তারা লুজার হয়। তারা দেখা যাচ্ছে যে 10% হারে ইন্টারেস্ট পাওয়ার জন্য ঋণপত্রটা ক্রয় করেছিল, এই ক্ষেত্রে কোম্পানি যদি আবার তার কাছ থেকে ঋণপত্রটা ক্রয় করে নেয় তাহলে সে আবার অন্য কোথাও থেকে ঋণপত্র ক্রয় করলে সে কিন্তু এই 10% হারে নাও পেতে পারে, হয়তো 7% 8% হারে সে পাবে। এক্ষেত্রে কিন্তু কোম্পানির লাভ এবং যারা ঋণ প্রদান করেছিল তাদের একটু ক্ষতি হয়ে যায়। বন্ধুরা, এক্ষেত্রে এখন চলো আমরা দেখব তলবযোগ্য বন্ড বা ফেরতযোগ্য বন্ড কি এবং এটি নিয়ে আমরা বিশদ আলোচনা করব। বন্ধুরা দেখো, এখানে আমরা দেখি বন্ড নির্দিষ্ট মেয়াদের জন্য নির্দিষ্ট হার সুদে নির্দিষ্ট শর্তে ইস্যু করা হয়। শর্তের মধ্যে মেয়াদ পূর্তির পূর্বে পরিশোধের বিধান থাকলে তাকে ফেরতযোগ্য বন্ড বলা হয়। অর্থাৎ যখন কোনো কোম্পানি বন্ড ইস্যু করবে তখন সে যদি তার শর্ত, তোমরা জানো আমি একটু আগেও বলেছি যে আমাদের বন্ডের কিন্তু বন্ড ইনডেঞ্চার থাকে, কারণ বন্ডের মধ্যে কিন্তু বন্ডটা উপরে যে বন্ডটা থাকে এটা দলিল আকারে থাকে, এখানে কিন্তু খুব বেশি জিনিস লেখার সুযোগ থাকে না। বন্ড ইনডেঞ্চারে সব কিছু লেখা থাকে, সেক্ষেত্রে কিন্তু এটি তলবযোগ্য বন্ড যদি হয় তাহলে কিন্তু কোম্পানি আবার বন্ডটি তলব করতে পারে। দেখো, মেয়াদ পূর্তির পূর্বে পরিশোধের বিধান থাকলে তাকে ফেরতযোগ্য বন্ড বা তলবযোগ্য বন্ড বলে। অর্থাৎ যে বন্ড মেয়াদ পূর্তির পূর্বেই প্রতিষ্ঠান কর্তৃক পরিশোধের সুযোগ থাকে তাকে ফেরতযোগ্য বন্ড বলা হয়। সাধারণত লিখিত মূল্যের সাথে 1 বছরের সুদ যোগ করে, এখানে যোগ করাটা আসলে লেখা হয়, যোগ করে ফেরতযোগ্য মূল্য নির্ধারণ করা হয়, ফলে লিখিত মূল্যের চেয়ে তলব মূল্য বেশি হয়। এক্ষেত্রে দেখো, যেহেতু তুমি একটি বন্ড ক্রয় করেছিলে 10 বছরের জন্য, কিন্তু তোমার কাছ থেকে আবার অনেক আগে কিনে নেওয়া হয়েছে, সুতরাং তোমাকে যে মূল্যে মেয়াদ পূর্তিতে যে মূল্যটা দেওয়ার কথা ছিল তার চেয়ে কিছুটা বেশি মূল্য দেওয়া হবে। এখানে বলা হচ্ছে সাধারণত লিখিত মূল্যের সাথে 1 বছরের সুদ যোগ করে ফেরতযোগ্য মূল্য নির্ধারণ করা হয়, ফলে লিখিত মূল্যের চেয়ে তলব মূল্য বেশি হয়। সুদের হার হ্রাস বৃদ্ধিজনিত আর্থিক ঝুঁকি হ্রাসের জন্য ইস্যুর সময় তলবের সুযোগ রাখা হয়। দেখো, আমি কি বলেছিলাম যে সুদের হার হ্রাস বৃদ্ধিজনিত, অর্থাৎ সুদের হার যদি তোমাকে কোনো একটি কোম্পানি 10% হারে তোমাকে বন্ড ইস্যু করলো, কিন্তু 2 বছর পরে দেখলো যে আসলে বাজারে সুদের হারটা কমে গেছে, সুতরাং তোমাকে 10% হারে ইন্টারেস্ট দিলে কোম্পানির ক্ষতি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা আবার বন্ডটি তলব করে নিতে পারে। এবং এই যে সুদের হার উঠানামা করার একটা
পসিবিলিটি আছে, এটি চিন্তা করে কিন্তু যারা ঋণপত্র ইস্যু করে এটি অনেক সময় যে তলবযোগ্য বন্ড ইস্যু করে যাতে সে এই সুযোগটা নিতে পারে। দেখো এর বৈশিষ্ট্যসমূহ কি? লিখিত মূল্যের চেয়ে তলব মূল্য বেশি হবে। যেহেতু তুমি একটি আশা নিয়ে ক্রয় করেছিলে যে 10 বছরের জন্য তুমি এখানে বিনিয়োগ করেছিলে, কিন্তু দেখা যাচ্ছে যে তোমার 10 বছর পূর্তির আগেই আবার এটি ক্রয় করে নিচ্ছে, সেহেতু তোমাকে যেটি বলা হয়েছিল যে 10 বছর পরে ফেস ভ্যালু যত টাকা পরিশোধ করা হবে তার চাইতে একটু বেশি মূল্যে এটি তলব করা হয়। মেয়াদ পূর্তির পূর্বে পরিশোধ, এটা আগেই জানো যে এটি আসলে তলবযোগ্য বন্ড মেয়াদ পূর্তির পূর্বে পরিশোধ করা যায়। আর্থিক ঝুঁকি হ্রাস, এটি হচ্ছে আর্থিক ঝুঁকি হ্রাস কোম্পানির জন্য, অর্থাৎ যারা ঋণপত্র ইস্যু করে, অর্থাৎ যারা ঋণ গ্রহণ করে তাদের আর্থিক ঝুঁকি হ্রাস। তারা যদি একটু কম হারে অন্য কোথাও থেকে অর্থায়ন করতে পারে সেটি তাদের জন্য লাভ, সেই ক্ষেত্রে তাদের ঝুঁকিটা কমে যায়। প্রিমিয়াম প্রদান, বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি আগেই বলেছি এই ক্ষেত্রে বিনিয়োগকারী কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। সাধারণত যখন মার্কেটে ইন্টারেস্ট রেট কমে যায় তখনই কিন্তু আবার এই বন্ডটা ক্রয় করে নেওয়া হয়। এক্ষেত্রে যারা বিনিয়োগকারী তারা ক্ষতিগ্রস্ত হয়। ইস্যুকারী প্রতিষ্ঠান লাভবান হতে পারে, যেহেতু তোমার এখানে আসলে ইস্যুকারী প্রতিষ্ঠান নিজের লাভের জন্য আসলে আবার ক্রয় করে নেয়। আসলে তোমার এখানে নিজের লাভ না থাকলে তারা কিন্তু অন্য জায়গা থেকে যদি এর সাথে কম রেটে অর্থায়ন করতে না পারে তাহলে কখনো এটা আসলে তারা কিনে নেয় না। তো সুতরাং এখানে ইস্যুকারী প্রতিষ্ঠানের লাভ হয়। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে তলবযোগ্য বন্ড এটা কি এবং এর বৈশিষ্ট্যসমূহ কি। বন্ধুরা, এখন আমরা দেখব ইল টু কল কি। ইল টু কল হচ্ছে যদি কোনো কোম্পানি অথবা যদি কোনো ইস্যুকারী প্রতিষ্ঠান যারা বন্ড ইস্যু করেছে তারা মেয়াদ পূর্তির পূর্বেই বন্ডটিকে আবার রিকল করে অথবা বন্ডটি কিনে নেয়, সেটাকে বলা হয় ইল টু কল। চলো আমরা এই সম্পর্কে একটু বিস্তারিত জানি। তলবযোগ্য বন্ডের ইস্যুকারী মেয়াদ পূর্তির পূর্বে বন্ডের মূল্য পরিশোধের ক্ষমতা রাখে, এটা তোমরা আগেই জানো। যদি ইস্যুকারী মেয়াদ পূর্তির পূর্বেই বন্ডটি তলব করে সেক্ষেত্রে মেয়াদ পূর্তিতে আয়ের হার অর্জিত হয় না। দেখো এটা তো খুব স্বাভাবিক জিনিস যে তুমি 10 বছরের জন্য বন্ডটি ক্রয় করলে, তাহলে 10 বছর যদি বন্ডটি রাখতে তাহলে যে হারে আয় হতো, এখন যেহেতু বন্ডটি তোমার 2 বছর 3 বছর অর্থাৎ নির্ধারিত সময়ের আগে আবার কিনে নিচ্ছে, তাহলে তোমার এই 10 বছর ধরে রাখলে যে হারে তোমার ইনকামটা হতো যদি এর আগে সেটি কিনে নেয় তাহলে তোমার সেই হারে কিন্তু মেয়াদ পূর্তিতে আয়ের হার অর্জিত হবে না, এটা স্বাভাবিক কথাই। অতএব ইস্যুকারী মেয়াদ পূর্তির পূর্বে কোনো বন্ডকে তলব করলে উক্ত বন্ড হতে অর্জিত আয়ের হারকে ইল টু কল বলে। অর্থাৎ যদি ইস্যুকারী প্রতিষ্ঠান যে নির্দিষ্ট সময়ের জন্য বন্ডটি ইস্যু করেছিল তার অনেক আগে এটি কল করে সেটিকে বলা হয় ইল টু কল। আমরা দেখো ওআইটিসি, এটাকে কিন্তু ইল টু কলকে সংক্ষেপে বলা হয় ওআইটিসি, এবং ওআইটিসি কিন্তু পরীক্ষার সময় কিন্তু এটাকে তোমাকে ডিটেলস নাও বলতে পারে, কোনো একটি সমস্যা দিয়ে বলতে পারে ওআইটিসি নির্ণয় করো। সেক্ষেত্রে কিন্তু তোমাকে জানতে হবে যে আসলে ওআইটিসিটা কি। হয়তো তোমার জানা জিনিস কিন্তু ওআইটিসিটা কি না জানার কারণে হয়তো তুমি এটি অ্যান্সার নাও করতে পারো অথবা বুঝতে নাও পারো। সুতরাং আমাদের কিন্তু বুঝতে হবে ওআইটিসি হচ্ছে ইল টু কল। এখন আমরা এটি কি সূত্র ব্যবহার করব? দেখো আগের সূত্রটা একটু চেঞ্জ রূপ, সেটি মোটামুটি আগে আমরা যেটি দেখেছি ওয়াইটিএম ইল টু ম্যাচুরিটি অর্থাৎ মেয়াদ পূর্তিতে আয়ের হার যেটি দেখেছিলাম সেটির মতোই একটু আমাদের ভাষাগত পরিবর্তন আছে একটু। দেখো ইল টু কল ইজ ইকুয়াল টু আমরা হচ্ছে এখানে ইন্টারেস্ট প্লাস সিপি হচ্ছে কল প্রাইস, কলেবল প্রাইস অর্থাৎ তলবযোগ্য মূল্য, মাইনাস এসবি হচ্ছে সেলস ভ্যালু ভাগ এন, আবার সিপি প্লাস এসবি ভাগ 2 ইন্টু 100। এখন এটা একটু ডিটেলস আমরা চলো দেখি যে ওআইটিসি নির্ণয়ের সূত্র, এটার বিস্তারিত কি আমি যদি একটু বলে দিলাম, তারপর একটু দেখি। ওআইটিসি হচ্ছে ইল টু কল, অর্থাৎ মেয়াদ পূর্তির পূর্বে যদি সেটিকে কল করা হয় সেটাকে বলা হবে ওআইটিসি বা ইল টু কল। সিপি হচ্ছে কল প্রাইস বা কলেবল প্রাইস বা তলব মূল্য, এবং আমাদের এসবি হচ্ছে সেলস ভ্যালু, বন্ডের বর্তমান বাজার মূল্য, বাজারে যে হারে ক্রয় বিক্রয় করা হয়। দেখো বাজারে কিন্তু অনেক সময়
কোনো জিনিস যারা অনেকে বুঝতে পারে না তারা কিন্তু অনেক জিনিস না বুঝে কিন্তু ক্রয় করে, যার ফলে আসলে এটির দাম বেড়ে যায়। যেমন জিরো কুপন বন্ডে কিন্তু তোমার কোম্পানি এটি 1,000 টাকা ফেস ভ্যালু 1,000 টাকা বেশি দিয়ে তোমার কাছে ক্রয় করবে না। তো অর্থাৎ বুঝতেই পারছো যে এটি যদি তুমি ক্রয় করো, কোম্পানি কিন্তু মেয়াদ পূর্তিতে 1,000 টাকার বেশি দিয়ে কিছুতেই তোমার কাছ থেকে ক্রয় করছে না। কিন্তু অনেক সময় মার্কেটে ক্রয় বিক্রয় হতে এমন অবস্থা হয় যে আসলে অনেকেই না বুঝে এটি বেশি দামে ক্রয় করে। 1,000 টাকার বন্ড দেখা যাচ্ছে 1300 টাকায় ক্রয় করে। এটা কিন্তু আসলে একটা রিস্ক হয়ে যায়, কারণ কোম্পানি কিন্তু তোমার কাছ থেকে যেহেতু 1300 টাকায় কিনবে না, কোম্পানি বাজারে যতই বিক্রি হোক, বাজারে 2,000 টাকা বিক্রি হলো, কোম্পানি কিন্তু যখন তার কেনার সময় হবে সে কিন্তু ঠিক 1,000 টাকায় কিনবে। সুতরাং এটি কিন্তু একটা রিস্ক হয়ে যায়। সুতরাং তোমরা যদি এই জিনিসগুলো ভালো করে বুঝো, এটা কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য খুব ভালো একটি অ্যানালাইসিস। তো তখন কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে যে কোন বন্ড কোন শেয়ারটি ক্রয় করলে তোমাদের লাভ হতে পারে, আবার কোনটি ক্রয় করলে লস হতে পারে। এই ধরনের সমস্যা কিন্তু আমরা সলভ করব, যে বাজারে এত টাকায় ক্রয় বিক্রয় হচ্ছে, এখন এই বন্ডটি অথবা এই শেয়ারটি তোমার ক্রয় করা উচিত কি উচিত না, এই ধরনের সিদ্ধান্তও কিন্তু আমাদের দিতে হবে। চলো তাহলে আমরা এসবি দেখলাম, সেলস ভ্যালু বা বন্ডের বাজার মূল্য। এরপর এন হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড আপ টু কল, অর্থাৎ তোমার যখন তলব করা হবে সেই সময় পর্যন্তকে বলা হয় ম্যাচুরিটি পিরিয়ড। এবং দেখো, এবং বাকি আছে আমাদের আয় হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট, অর্থাৎ বার্ষিক সুদের পরিমাণ। বন্ধুরা, এখন আমরা একটি প্রবলেম দেখব, এবং প্রথমে কিন্তু আমি আগেই বলেছি, প্রথমে আমাদের কোনো একটি প্রবলেম সলভ করার প্রাথমিক যেটি ধাপ সেটা হচ্ছে প্রবলেমটি আসলে বুঝতে হবে এখানে কি বলেছে। তো আমরা এই প্রবলেমটাকে দেখব এবং সলভ করার আগে বোঝার চেষ্টা করব। অনেক জিনিস আছে যে তুমি না বুঝেও কিন্তু সলভ করে ফেলতে পারবে, আমি সেটি চাই না। এই অঙ্কটি সলভ করতে হলে কিন্তু শুধু সূত্র বসাই দিলে হয়, তো অনেক কিছু না বুঝলেও তুমি এখানে সলভ করে ফেলতে পারবে। তো আমি চাই যে আসলে জিনিসটা তোমরা সম্পূর্ণটা বুঝো। এইখানে প্রতিটা লাইন বাই লাইন এবং কলেবল মূল্য কত, সময় কতদিন পরে বন্ডটি আবার তারা রিকল করছে, কি জন্য করছে, এগুলো আমরা একটু আগে দেখব। দেখার পরে আমরা কিন্তু এটি নিয়ে সলভ করার চেষ্টা করব। তো আগে চলো আমরা এটি দেখি যে আসলে কি বলেছে। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড তাদের 10% সুদে 15 বছর মেয়াদি 1,000 টাকা লিখিত মূল্যের বন্ডটি 10 বছর পর 1100 টাকায় তলব করতে পারবে। যদি বন্ডটির বর্তমান বাজার মূল্য 1175 টাকা হয়, তবে ইল টু কল কত? তাহলে চলো আমরা আসলে এই সমস্যাটি দেখি এখানে কি বলা আছে। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, দেখো প্রথমেই এটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের কিন্তু 15 বছর মেয়াদি একটি বন্ড, তারা 15 বছরের জন্য ইস্যু করেছে এবং সুদের হার হচ্ছে 10%। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এটি জিরো কুপন বন্ড না, অর্থাৎ এই বন্ডটি ক্রয় করলে 10% হারে ইন্টারেস্ট দিবে এবং এর ফেস ভ্যালু 1,000 টাকা, অর্থাৎ 15 বছর পরে সেটি 1,000 টাকায় ক্রয় করে নিবে। অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড তাদের 10% সুদে 15 বছর মেয়াদি 1,000 টাকার লিখিত মূল্য মানে ফেস ভ্যালু 1,000 টাকা। অর্থাৎ কেউ যদি এই বন্ডটি কিনে এবং 15 বছর পর ধরে রাখে, তাহলে 15 বছর ধরে ডাচ বাংলা ব্যাংক 10% হারে ইন্টারেস্ট দিবে এবং 15 বছর হয়ে গেলে সেটি আবার 1,000 টাকায় কিনে নেবে। এখন 1,000 টাকা লিখিত মূল্যের বন্ডটি দেখো 10 বছর পর, অর্থাৎ দেখো 15 বছর সময় কিন্তু যায় নাই, তারা 15 বছরের আগে 10 বছর পরে তারা দেখলো যে আসলে এই 10% হারে ইন্টারেস্ট দেওয়াটা লাভজনক না, এর চেয়ে কম হারে অন্য জায়গা থেকে অর্থ সংস্থান করা যায়। তো তারা 10 বছর পরে সিদ্ধান্ত নিল এই বন্ডটি আবার তারা ক্রয় করে নেবে, অর্থাৎ 10% হারে ইন্টারেস্ট তারা আর কাস্টমারকে দিবে না। এই ক্ষেত্রে দেখো তারা কিন্তু 15 বছর যদি হতো তাহলে কিন্তু 1,000 টাকায় কিনতো। এখন যেহেতু তারা 10 বছর পরে বন্ডটি আবার ক্রয় করে নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা 1,000 টাকায় না, নির্দিষ্ট সময়ের আগে ক্রয় করে নিলে দেখো 1 বছর ইন্টারেস্ট যোগ করছে, দেখো 1,000 টাকা 10% 100 টাকা, অর্থাৎ 1,100 টাকায় ক্রয় করে নিচ্ছে। সাধারণত 1,100 টাকায়, অর্থাৎ 1 বছরের ইন্টারেস্টটা যোগ করে ক্রয় করা হয়। কিন্তু যদি তোমার বন্ড ইনডেঞ্চারে যদি লিখিত থাকে যে তলবযোগ্য মূল্য, অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বে যদি তলব করা হয়, সেক্ষেত্রে কত টাকা মূল্য পরিশোধ করা হবে, তাহলে সেই হারে তাকে মূল্যটা পরিশোধ করতে হবে। কিন্তু সাধারণত সেটি
1 বছরের ইন্টারেস্ট যোগ করা হয়, যোগ করে তলব করা হয়। তাহলে দেখো, যেহেতু ডাচ বাংলা ব্যাংক 15 বছর মেয়াদের ঋণপত্রটা তারা 10 বছর পরে কিনে নিচ্ছে, অর্থাৎ তুমি যদি এই বন্ডটা ক্রয় করে থাকো 15 বছরের জন্য, তাহলে তুমি লুজার হয়ে যাচ্ছ, কারণ 10 বছর তুমি 15 বছর ধরে ইন্টারেস্ট পেতে, অর্থাৎ দেখো 1000 টাকার উপর 10% হারে 15 বছর ইন্টারেস্ট পেতে, কিন্তু তোমাকে কিন্তু 10 বছর পরে নিয়ে যাওয়ার কারণে তুমি 5 বছরের ইন্টারেস্ট পাচ্ছ না। সেক্ষেত্রে কি করতেছে, ব্যাংক তোমাকে 1 বছর ইন্টারেস্ট বেশি দিচ্ছে। তাহলে লিখিত মূল্যে বন্ডটি 10 বছর পর 1100 টাকায় তলব করতে পারবে। যদি বন্ডটির বাজার মূল্য, দেখো বন্ড কিন্তু তোমার এই 15 বছর পরে কোম্পানি 1000 টাকায় কিনবে, ডাচ বাংলা ব্যাংক 1000 টাকায় কিনবে, মার্কেটে কিন্তু 1175 টাকায় ক্রয় বিক্রয় হচ্ছে। অর্থাৎ মার্কেটে কিন্তু তুমি জানো যে কোনো জিনিসই হতে পারে, মার্কেটে কিন্তু আবার 1000 টাকার জিনিস এটি কিন্তু 900 টাকায় ক্রয় বিক্রয় হতে পারে। এটি মার্কেটটা আসলে মার্কেট প্রাইসটা ভ্যালু করে বিভিন্ন জিনিসের উপর, অনেক এই প্রাইসটা, এই যে 1175 টাকা, এটি ডিপেন্ড করবে রাজনৈতিক অবস্থা, দেশের অর্থনৈতিক অবস্থা, মার্কেটে জনগণের অংশগ্রহণ, কোম্পানির অবস্থা, বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করে এইটা কিন্তু যে কোনো জিনিস হতে পারে। এমনকি তোমার এটি কিন্তু 900 টাকা 800 টাকা হয়ে যেতে পারে। অর্থাৎ মার্কেটের বিভিন্ন ফ্যাক্টরের উপর ভ্যারি করে। সুতরাং আমাদের এত কিছু দেখার দরকার নেই, আমরা দেখব যে বন্ডটির বর্তমান বাজার মূল্য 1175 টাকা হয়, তবে ইল টু কল কত। ঠিক আছে, তো বন্ধুরা আসলে তোমরা এখন হয়তো বুঝতে পেরেছো যে আসলে আমাদের এই যে এই অঙ্কটার মধ্যে সমাধান করা খুব ইজি। এখন দিলে সূত্র বসাই দিলে তোমরা সবাই করে ফেলতে পারবে, কিন্তু এখানে কিন্তু বোঝার অনেক কিছু আছে। কেন কোম্পানি এটি তোমার কল করে, আর কল করলে কত টাকায় কল করে, কেন করে, আর এটি তলবযোগ্য বন্ড কিনা অথবা তলব করতে পারবে কিনা সেটাই তোমরা বুঝতে পারছো। আর যদি তলব করে তাহলে ওয়াইটিসি বা ইল টু কল কত হবে। তো বন্ধুরা, তো আশা করি তোমরা এটি অঙ্কটি আসলে বুঝতে পেরেছো। আমি তোমরা যতটা না সমাধান করো চাই, তার চেয়ে বেশি চাই যে এটি অঙ্কটা তোমরা বুঝো, অর্থাৎ সমস্যাকে এখানে কি বলা হয়েছে সেটি তোমরা বুঝো। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তো এখন চলো আসলে এটা কিভাবে সমাধান করা যায় সেটি নিয়ে আমরা একটু আলোচনা করি। বন্ধুরা, এখানে দেখো ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের 10% সুদে 15 বছর মেয়াদি 1000 টাকা লিখিত মূল্যে বন্ডটি 10 বছর পর 1100 টাকায় তলব করতে পারবে। তাহলে আমাদের ইল টু কল যদি ওয়াইটিসি আমরা নির্ণয় করি, আমরা জানি যে ওয়াইটিসি যে সূত্রটা হচ্ছে ইন্টারেস্ট, তারপর ইন্টারেস্টের পর এখানে কল প্রাইস মাইনাস সেলস ভ্যালু ভাগ হচ্ছে এন, অর্থাৎ নাম্বার অফ ইয়ার, তারপর হচ্ছে আমাদের তাকে আবার ভাগ দিব সিপি কলেবল প্রাইস অর্থাৎ তলবযোগ্য মূল্য প্লাস এসবি ভাগ 2 ইন্টু 100। তো বন্ধুরা, আশা করি তোমরা অনেকেই হয়তো ইতিমধ্যে করে ফেলেছো এবং বুঝতেও পেরেছো যে আসলে সমস্যাটা কীভাবে সমাধান করা যায়। তো চলো আমরা এখন হাতে কলমে দেখে নেই, যাদের একটু সমস্যা হয়েছে তারা একটু যাতে ভালোভাবে দেখতে পারে যে এটা আসলে কিভাবে সমাধান করা যায়। বন্ধুরা, আমরা নির্ণয় করব ইল টু কল কত। সিপি দেখো কলেবল প্রাইস অর্থাৎ তলবযোগ্য মূল্য 1100 টাকা, অর্থাৎ তোমাকে যদি সেটি নির্দিষ্ট মেয়াদের পূর্বেই তলব করে তাহলে 1 বছর ইন্টারেস্ট যোগ করে আমাদের 1100 টাকা হচ্ছে। এবং সেলস ভ্যালু অর্থাৎ মার্কেটে কেনা বেচা হচ্ছে 1175 টাকায়, এন হচ্ছে 10 বছর, এবং ইন্টারেস্ট হচ্ছে 100 টাকা, 1000 টাকা 10% 100 টাকা। ওয়াইটিসি বা ইল টু কল কত সেটি আমরা নির্ণয় করব। আমাদের সূত্র হচ্ছে ওয়াইটিসি ইজ ইকুয়াল টু আই প্লাস সিপি মাইনাস এসবি ভাগ এন, আবার সিপি প্লাস এসবি ভাগ 2। বন্ধুরা, এই যে সিপি, এই সিপিকে কিন্তু অনেক জায়গায় বিভিন্ন জিনিস লাগে, এমভিও অনেকে লেখে, তো সেটি নিয়ে তো তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, জিনিসটা একই, হয়তো প্রকাশভঙ্গি আলাদা। তো আমরা এখন এখানে আমাদের এই মানগুলো বসিয়ে দিব। দেখো, আমরা যদি মানগুলো বসিয়ে দেই, ইন্টারেস্ট হচ্ছে 100 টাকা প্লাস কলেবল প্রাইস 1100 মাইনাস সেলস ভ্যালু হচ্ছে 1175 ভাগ 10, আবার নিচে আমরা 1100 প্লাস 1175 ভাগ 2 গুণ 100।
তাহলে আমরা পাচ্ছি থার্ড লাইনে ওয়াইটিসি ইজ ইকুয়াল টু 100 প্লাস হচ্ছে 1100 থেকে যে 1175 বিয়োগ দিই পাচ্ছি আমরা -75 ভাগ 100। নিচে আমরা যদি 1100 প্লাস 1175 যোগ করি তাহলে 2275 পাই ভাগ 2 ইন্টু 100। বন্ধুরা তোমরা ক্যালকুলেশন করার সময় একটু ভেঙে ভেঙে করবে, তাহলে ভুল কম হবে এবং একটু সময় বেশি লাগলেও তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এবং খুব বেশি শর্ট করলে তোমরা জানো আমি আগে বলেছি যে মার্কস কাটা যেতে পারে, সুতরাং খুব বেশি শর্ট করা যাবে না। এরপরের লাইনে দেখো ওয়াইটিসি ইজ ইকুয়াল টু আমরা ওই 75কে আমরা 10 দিয়ে ভাগ দিলে হয় 7.5, আর প্লাসে মাইনাসে আমাদের এখানে মাইনাস হবে এবং 2275কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি 1137.50 ইন্টু 100। তো আবার এই ক্যালকুলেশনটা দেখি ঠিক আছে কিনা। 2275 ভাগ হচ্ছে 1137.50, ঠিক আছে। তাহলে চলো আমরা পরের লাইনে যাই। 100 থেকে আমরা 7.5 বিয়োগ দেই, তাহলে পাচ্ছি আমরা 100 থেকে 7.5 বিয়োগ দিলে পাচ্ছি 92.50 ভাগ 1137.50 ইন্টু 100 এবং টোটালি আমাদের ওয়াইটিসি ইল টু কল হচ্ছে 8.13% বা 13%। বন্ধুরা আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে এটি কিন্তু আমাদের সব সময় পার্সেন্টে আসবে। আমাদের সূত্রটা এমনভাবে ফিক্সড করা, আমাদের অ্যান্সারটা সবসময় পার্সেন্টে আসবে। এখানে কিন্তু টাকা লিখলে তোমাদের হবে না, টাকা লিখলে কিন্তু টিচার বুঝতে পারবে যে আসলে তুমি অঙ্ক করেছো, সূত্রটা মুখস্থ করেছো, অঙ্ক সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, অথবা তুমি আসলে জিনিসটা বুঝতে পারছো না। তো বন্ধুরা এখন বলো এই যে এই ইল টু কল, এর আগে আমরা ওয়াইটিএম নির্ণয় করছি, ইল টু ম্যাচুরিটি যেটা করেছিলাম, সেখানে কিন্তু আমরা যেটি করেছিলাম যে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তুমি যদি বন্ডটি ধরে রাখো তাহলে আয়ের হার কত। আর এখানে আমাদের কি বের হলো, এখানে আমাদের আয়ের হার বের হয়েছে নির্দিষ্ট মেয়াদ শেষে না, যখন কল করলো সেই কল পর্যন্ত যে সময়টা আমরা পেয়েছি। অর্থাৎ এখানে তো আমাদের কোম্পানিটা অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক তো 15 বছরের বন্ড 10 বছরেই কিনে নিল, আমাদের 15 বছর সময় তারা দিল না। এই যে 10 বছর আমরা সময়টা পেলাম, আমি অঙ্কটাতে আবার যাই, হয়তো তোমাদের একটু সুবিধা হবে। যে 10 বছরে আমরা যে সময়টা পেলাম, এই 10 বছরে আমাদের আয়ের হারটা কত। দেখো আমি একটু অঙ্কে চলে যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে হয়তো তোমরা একটু বুঝতে পারবে। দেখো ডাচ বাংলা ব্যাংক লিমিটেড তাদের 10% সুদে 15 বছর মেয়াদি 1000 টাকা লিখিত মূল্যের বন্ডটি 10 বছর পর 1100 টাকায় তলব করতে পারবে। যদি বন্ডটির বর্তমান বাজার মূল্য 1175 টাকা হয় তবে ইল টু কল কত। অর্থাৎ এই 15 বছরের বন্ডটা যেহেতু 10 বছরে কিনে নিল, এই 10 বছর সময় তোমার ওয়াইটিসি কত, অর্থাৎ আয়ের হার কত। আর যদি এখানে বলতো যে 15 বছর পরে কিনে নিত তাহলে কি হতো বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের এখানে 15 বছর পরে যদি কিনে নিত তাহলে কিন্তু আমাদের এই যে সিপি আসতো না, অথবা কলেবল প্রাইসটা আসতো না, ঠিক আছে। আমাদের ম্যাচিড ভ্যালু আসতো, সেক্ষেত্রে আমাদের 1100 টাকার জায়গায় 1000 টাকা হতো। তোমাদের কিন্তু দুইটা অঙ্ক বুঝতে হবে, দুইটা অঙ্কের পার্থক্যটা কি, আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে পার্থক্য কি। এই অঙ্কটাকেই আগের অঙ্কের মতো করতে হলে কি করতে হবে। তো বন্ধুরা তার মানে ওয়াইটিএম বললে আমরা 15 বছর পূর্তিতে আয়ের হারটা নির্ণয় করতাম, আর এখানে কিন্তু আমরা 10 বছর পূর্তিতে আয়ের হার নির্ণয় করছি। অর্থাৎ যেহেতু আমাদের আগে ভাগে কল করছে, তাহলে নির্দিষ্ট সময়ের 5 বছর আগে আয়ের হারটা আমরা নির্ণয় করছি। বন্ধুরা আমার মনে হয় তোমরা সমস্যাটি বুঝতে পেরেছো, এবং আগে যে আমরা ওয়াইটিএম করেছিলাম আর এখন যে আমরা করলাম ওয়াইটিসি, এর মধ্যে পার্থক্যটা কি আসলে তোমরা হয়তো বুঝতে পেরেছো। যদি এটা বুঝতে পারো তাহলে কিন্তু এর পরবর্তী যে সমস্যাগুলো আছে, অর্থাৎ তোমাদের বইয়ের এক্সারসাইজ অঙ্কগুলো আছে, সেগুলো কিন্তু তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। আর তোমাদের মধ্যে একটা সমস্যা হয় যেটা ওয়াইটিএম এবং ওয়াইটিসি অনেকে গুলিয়ে ফেলো পরীক্ষার হলে, কিন্তু এটা নিয়ে একটু সমস্যা পড়ে যায়, ওয়াইটিসি কি করবো, অনেকে ওয়াইটিসির জায়গায় ওয়াইটিএম করে ফেলো। তো আশা করি আমি তোমাদেরকে ওয়াইটিসি এবং ওয়াইটিএম এর পার্থক্যটা বুঝাতে পেরেছি। দুটি অঙ্ক দিয়ে প্রত্যেকটা স্টেপে কিন্তু আমি আলোচনা করেছি যে অঙ্কের মধ্যে কি বলেছে, কেন বলেছে। তো বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এবং তোমাদের বইতে এই ধরনের অঙ্ক উদাহরণে আরও আছে, সেগুলো তোমরা দেখবে, এবং এক্সারসাইজ আছে সেগুলো তোমরা দেখে সমস্যার সমাধান করার চেষ্টা করবে। বন্ধুরা আজকে আমরা ইল টু ম্যাচুরিটি এবং ইল টু কল কি এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি আরেকটু রিভিশন দিতে চাচ্ছি জিনিসগুলো, যাতে তোমরা একটু
সমস্যা হয়েছে তারা যেহেতু আবার একটু বুঝতে পারো। ইল টু ম্যাচুরিটি এবং ইল টু কল একটু আমি আবার সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। এর আগে তো ইল টু ম্যাচুরিটি আমরা ডিটেলস দেখলাম, বুঝলাম এবং অঙ্ক করলাম। আবার ইল টু কলও জিনিসটা কি সেটা আমরা দেখলাম এবং এর সমস্যারও সমাধান করলাম। এখন দুটি আবার একটু কম সময়ের মধ্যে আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। ইল টু ম্যাচুরিটি হচ্ছে যে যেই কোম্পানি অর্থাৎ যারা বন্ড ইস্যু করে তারা যদি ইল টু ম্যাচুরিটি ওয়াইটিএম যেটা ইল টু ম্যাচুরিটি তারা যদি নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে তোমার আয়ের হার যেটা সেটা বোঝায়। অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠান বন্ড ইস্যু করলো এবং তারা মেয়াদ পূর্তি পর্যন্ত সেটি আর কল করলো না। অর্থাৎ তুমিও একটি বন্ড ক্রয় করলে সেটি মেয়াদ পূর্তি হয়তো 10 বছর 15 বছর যাই হোক সেই নির্দিষ্ট সময়টা অতিবাহিত হতে পারলো, তাহলে বলবে সেটি ইল টু ম্যাচুরিটি অর্থাৎ মেয়াদ পূর্তিতে আয়ের হার। অর্থাৎ যে কোনো একটি বন্ডে যতটুকু সময় তাদের বন্ড ইন্ডেঞ্চারে উল্লেখ ছিল সেই ততটুকু সময় যদি অতিবাহিত হয় তাহলে যে আয়ের হার অর্জিত হয় তাকে বলা হয় ইল টু ম্যাচুরিটি। আর ইল টু কল কি, অনেক সময় দেখা যায় যে কোম্পানি অথবা অন্য কোনো প্রতিষ্ঠান যখন বন্ড ইস্যু করে, যখন তারা দেখতে পারে যে আসলে যেই রেটে তারা ঋণপত্র বিক্রি করেছে অর্থাৎ মানুষ যারা ঋণপত্র ক্রয় করেছে তাদেরকে যেই হারে ইন্টারেস্ট প্রদান করছে সেটা আসলে বেশি হয়ে যাচ্ছে, তারা যদি চায় অন্য কোনো স্থান থেকে আরও কম হারে কম সুদে ঋণ সংগ্রহ করতে পারে, সেক্ষেত্রে তারা কোনো একটি ঋণপত্র যখন বাজারে ছাড়ে অর্থাৎ ধরো 10 বছর 15 বছর, তখন কি করে যখন তারা দেখছে এটা তাদের জন্য লাভজনক না, লস হয়ে যাচ্ছে, তখন তারা কি করে, তখন তারা আবার এই বন্ডটি নির্দিষ্ট সময়ের আগেই ক্রয় করে নেয়। এই নির্দিষ্ট সময়ের আগে যদি ক্রয় করে নেয়, অর্থাৎ তুমি যদি একটি বন্ড ক্রয় করলে 15 বছরের জন্য, কিন্তু কোম্পানি 10 বছর পর তোমার কাছ থেকে আবার ক্রয় করে নিচ্ছে, এই যে 10 বছর তুমি বন্ডটি ধরে রাখলে তাহলে যেই আয়ের হার অর্জিত হলো, অর্থাৎ তারা কল করে তোমার আগেই বন্ডটি তোমার কাছ থেকে নিয়ে গেল, তাহলে বলা হয় ওয়াইটিসি অর্থাৎ ইল টু কল। অর্থাৎ কল পর্যন্ত যে সময় ওই সময়ে আয়ের হারটা আসলে আমরা নির্ণয় করি। তো বন্ধুরা, ইল টু ম্যাচুরিটি এবং ইল টু কল এটি নিয়ে তোমাদের মধ্যে অনেকেরই সমস্যা থাকে। আমি মনে হয় যে তোমাদের জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমার ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আরও অঙ্ক করব, আরও থিওরি আলোচনা করব। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা তোমাদের বইতে কিন্তু আরও অনেক থিওরি আছে এবং খুব ভালোভাবে ডিটেলস লেখা আছে, তো তোমরা সেগুলো পড়ো। আমি তো যখন অঙ্ক করছি প্রয়োজনে থিওরিগুলো আলোচনা করছি, আরও সামনে যখন ক্লাসে আমাদের আরও দরকার হবে তখন আমরা থিওরিগুলো আরও আলোচনা করব। কিন্তু তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা বাসায় পড়ো এবং তোমার বইতের পিছনে কিন্তু অনেক সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেগুলো পড়ো, বোঝার চেষ্টা করো। তোমাদের বইতে উদাহরণে অনেক অঙ্ক আছে, সেগুলো করো। উদাহরণ অঙ্কগুলো যখন করে ফেলবে তখন দেখবে যে এক্সারসাইজের অঙ্কগুলো করতে পারছো, সেগুলো চেষ্টা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য শুভকামনা রইল। আশা তোমরা সবাই ভালো থাকো এবং তোমরা জানো যে আমাদের এই তোমাদের বাসায় বসিয়ে রেখে আমরা ক্লাস নিচ্ছি, যাতে তোমরা একটু ভালোভাবে স্বাস্থ্যসম্মত ভাবে বাসায় থাকতে পারো। তো সেই আমাদের উদ্দেশ্যটা যাতে ব্যাহত না হয় সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার ক্লাসটি আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।